অনেক আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করেন যে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে প্রগতিশীলদের অনেক বড় একটা ভূমিকা ছিল। তাদের কথা অনেকটাই কষ্টের সুরে বলেন যে প্রগতিশীলরাই আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আবার এটাও সত্য, আপনি জানবেন যে আওয়ামী লীগ সরকারের এই যে দীর্ঘ একটা সময়, 15 বছরের বেশি সময়, তাদের আমলে প্রগতিশীলরা ব্যাপকভাবে নির্যাতিত, নিপীড়িত। আর যারা নিপীড়িত হননি তারা শব্দের মাধ্যমে অপমানিত হয়েছেন, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্বার্থে দাবি দাওয়া এগুলোতে প্রত্যাখ্যিত হয়েছেন। তো এই যে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে আওয়ামী লীগকে দায়ী করা হয়, এই ব্যাপারে আপনি কি মনে করেন? যেহেতু আপনি একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, আমি মনে করি আপনি যথেষ্ট আওয়ামী লীগকে ডিফেন্ড করেছেন বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সময়। তো আপনার মতামতটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি একটু যুক্ত করেন যে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে কি কোনো প্রগতিশীলদের কোনো ভূমিকা আছে কিনা। ডেফিনেটলি। আমি জানি না আপনি জানেন কিনা, আমার ফেসবুকে আমি এইটা নিয়ে অনেকবার কথা বলেছি, ইনফ্যাক্ট ভিডিও বানিয়েছি, এবং আমার এক ধরনের ক্ষোভ বলতে পারেন, এক ধরনের অভিমান, আসলে ক্ষোভ না বলে আপনি বলা উচিত যে অভিমান আছে আমার প্রগতিশীলদের প্রতি। আমি মনে করি যে আওয়ামী লীগের যেই ঘরানাতে আমি অবস্থান করি, মানে আপনি যদি ক্যাটাগরি করেন, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের ক্যাটাগরি করেন, আমি সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগের বুদ্ধিজীবী বা প্রগতিশীল যেই কাতারটা আছে সেটির মধ্যে অবস্থান করি। কেমন, আমাকে আপনি তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদ বলতে পারবেন না, আমাকে বরঞ্চ বলা যায় যে বুদ্ধিভিত্তিক যে অংশটাকে একজন কর্মী, সেটাতে, সেই অর্থে আমিও নিজেও কিন্তু প্রগতিশীল অংশের একজন অংশীদার, একজন স্টেক হোল্ডার। সেরকম একটা জায়গা থেকে আমার যারা সুহৃদ আছেন, আমার যারা বন্ধু বান্ধব আছে, তারা যখন এই কথিত ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, যেটা মূলত আসলে শিবিরের এবং হিজবুত তাহরিরের আন্দোলন, এটার ভিতরে যখন আমি আমার প্রগতিশীল বন্ধুদেরকে দেখেছি আকপাশ বিবেচনা না করে এটাকে সমর্থন দেওয়া, তাদের সুরে সুর মেলানো, তাদের এই কালার রেভলিউশনে একাত্মবোধ করা, এবং বারবার এটা বলার যখন চেষ্টা করেছি যে আওয়ামী লীগকে সমালোচনা করা বা আওয়ামী লীগের বিরোধী একটা জিনিস, কিন্তু এই ধরনের মৌলবাদীদের সাথে একাত্ম হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করা কমপ্লিটলি আলাদা জিনিস। আমার অভিমানের কারণ এবং আমার ক্ষোভের কারণও যদি বলেন, বা আমার রাগেরও কারণ যদি বলেন, বা আমার ফেলো অ্যাক্টিভিস্টদের যে রাগের কারণ বলছেন বা রাগের কথা বলছেন, তাদেরও একই ব্যাপার। দেখেন, একটু আগেই আমরা অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম যে হুমায়ুন আজাদের যদি আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, এই বইটা যদি আপনি পড়েন, এই বইটার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত চাচা ছোলা ভাবে সমালোচনা করা হয়েছে। আমার কিন্তু এতে একদম রাগ হয় না, হুমায়ুন আজাদ স্যারের উপর আমার কোনো রাগও হয় না, ক্ষোভও হয় না। আমি এই পুরো ব্যাপারটাকে একটা গঠনমূলক সমালোচনা হিসেবে বরাবরই নিয়েছি, কারণ আমি জানি যে ডক্টর হুমায়ুন আজাদ এই কথাগুলো যখন বলছেন, তিনি আওয়ামী লীগকে একটা জায়গাতে দেখতে চান, একটা প্রগতিশীল অংশে দেখতে চান বলেই সেই অভিমান নিয়ে তিনি বলেছেন। আপনি যদি আজকে আওয়ামী লীগের সমালোচনা করেন, আমি বিবেচনা করি এই জিনিসটা যে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, আপনি কি মৌলবাদীদের বিপক্ষের একজন মানুষ। এই দুটো উত্তর যদি আমার ইয়েস হয়, সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আমি বোঝার চেষ্টা করি যে আমাদের উন্নতির কোন কোন জায়গা রয়েছে, কেন আপনি সমালোচনা করছেন, আমাদেরকে আসলে কোন জায়গাটা করলে আপনাদের সমালোচনার মুখোমুখি পড়তে হবে না, আমরা আরো বেটার করার চেষ্টা করি। সেটাকে কিন্তু আমি মনে করি না যে আপনি মৌলবাদীদের সাথে একাত্ম হয়ে করছেন। কিন্তু যখন আমি দেখি যে প্রগতিশীলরা জামাতের সাথে, হিজবুত তাহরিরের সাথে এক হয়ে সেই এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তারা বুঝতে পারছে না, আমার ক্ষোভ এবং রাগের কারণটা তখন ওইটা থাকে। বোধ করি আমার ফেলো অ্যাক্টিভিস্টদেরও রাগের কারণ ওইটা থাকে। আপনি হুমায়ুন আজাদ স্যারের উদাহরণ টেনেছেন, আমি যদি একটু আপনাকে ছোট করে প্রশ্নটা করি যে আপনি কি মনে করেন হুমায়ুন আজাদ এখন বেঁচে থাকলে তিনি এমন বই লেখা বা কোনো ধরনের লেখা প্রকাশ করতে পারতেন কি? আর যদি প্রকাশ করতেন তাহলে তাকে কি বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হতো না, তাকে কি জেলে দেওয়া হতো না? আওয়ামী লীগ কি সর্বশেষ 10 বছর সমালোচনা সহ্য করেছে? আপনার মনে হয় এটা কি বলেন আসাদ ভাই? আমি আপনাকে এইটারও একটা অ্যান্সার দেওয়া প্রয়োজন, যেটা বলেছেন যে প্রগতিশীলদের উপর অত্যাচার হয়েছে। এর আগের প্রশ্নটা যেটা বলেছেন, এগুলো না খুবই, আমি এটাকে কি বলবো, এইগুলো এক ধরনের অ্যাভারেজ বিবেচনা আপনি করেছেন, অনেকগুলো জিনিসের একসাথে যোগ করে সেই ওগুলোর সাথে ভাগ দিয়েছেন পুরো ঘটনাকে। ব্যাপারটা আসলে ওরকম। ইতিহাস থেকে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার এই যে ছেলেটা আছে, নাম হচ্ছে যে ভিপি নূর নামে যে পরিচিত, নুরুল হক নূর, তারা গণপরিষদ থেকে একটা মিছিল বের করেছে ঢাকার মূল যে জায়গাগুলো আছে, সেখানে তারা মিছিল করে বলেছে
বাবা ছিল কম্বল চোর, মেয়ে হয়েছে ভোট চোর। মানে এইগুলো তো খুবই ডেরোগেটিভ মন্তব্য বঙ্গবন্ধু সম্পর্কে, এই ধরনের কথাবার্তা। এবং বঙ্গবন্ধু কম্বল চোর, বরঞ্চ বঙ্গবন্ধু তার দলের ভিতরে যারা দুর্নীতি করেছে সেইটাকে সমালোচনা করেছে, বরঞ্চ সেইটাকে অ্যাপ্রিসিয়েট না করে বঙ্গবন্ধুকে উল্টা চোর বানিয়ে মিছিল করেছে। সেইটাও কিন্তু বাংলাদেশেই আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনার এই যে বিএনপির যিনি একজন রাজনীতিবিদ আছে, যার লাস্টের নাম হচ্ছে আলাল, আমি পুরো নামটা ভুলে গেছি, সেই আলাল সাহেব সমালোচনা করতে গিয়ে বলেছে যে মোদি হচ্ছে আপনার শেখ হাসিনার বয়ফ্রেন্ড। এখন সমালোচনার ভাষা যদি হয় আসাদ ভাই এগুলা, এইটাকে যদি আপনি মনে করেন যে এইটা হচ্ছে সমালোচনা, এই নোংরামো যদি সমালোচনা হয়, তাহলে আমাদের মনে হয় দ্বিতীয় ভাবনার দরকার আছে। আমি জানি না, আপনি গত লাস্টের 5-6টা বই মেলাতে আমার সুযোগ হয়েছে বাংলাদেশে এভরি টাইম এটা যাওয়ার। হয়তোবা সামনের বছরগুলোতে আমি না পারলেও গত বইমেলাগুলোতে আমি গিয়েছি নিয়মিত। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর বই এসছে। যেমন ধরেন, আমি একটা বইয়ের কথা বলি, ফাহাম আব্দুল সালাম, তার বই বাংলাদেশের দেদারসে বিক্রি করেছে আমাদের বিরোধী যারা আছে। সেখানে বলেছে যে আওয়ামী লীগকে এথনিক ক্লিনজিং করতে হবে। এখন আওয়ামী লীগ আমলেই একটা বইতে যখন লেখা হচ্ছে এথনিক ক্লিনজিং, এমনকি বিএনপি আমলেও তো আমি মনে করি না যে কেউ যদি বলে যে বিএনপিকে এথনিক ক্লিনজিং করতে হবে সেটাকে আমি সমর্থন দেই না। মানে আপনি বুঝতে পারছেন যে আমি বরঞ্চ বিরোধী দলের ক্ষেত্রে এই ধরনের আলোচনা হলে আমি এটাকে সমর্থন দিব না। সেখানে আওয়ামী লীগ আমলে বলা হচ্ছে এথনিক ক্লিনজিং এর কথা, এই ফাহাম আব্দুল সালামের বইতে আছে। সে বই পাবলিশ হয়নি, তো সেটাকে আপনি গণায় কি ধরেছেন? ওইটাকে যদি আপনি গণায় ধরেন, এই ছাড়া বাংলাদেশে আসিফ নজরুল গত 15 বছর ধরে আওয়ামী লীগকে ইচ্ছা মতো ব্যাশিং করেছে। মাসুদ কামাল নামের যেই অপগণ্ডটি আছে, যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে কি নোংরা ভাষাতে অ্যাটাক করেছে, আমি জানি না আপনি সেই টক শো দেখেছেন কিনা। সেই লোকটি কি দিনের পর দিন সমালোচনা করেছে, টিভিটা খুললেই প্রধানমন্ত্রীর সমালোচনা আমরা দেখিনি। তো সবাইকে কি আপনার আওয়ামী লীগ মামলা দিয়েছে, শাস্তি দিয়েছে? আপনার মাহফুজা নামের কথা যদি আপনি ধরেন, মাহফুজা নাম নিজে আপনার টিভি টকশোতে সে স্বীকার করেছে যে ডিজিএফআই এর মাধ্যমে তিনি তথ্য পেয়ে তিনি তখন -2 ফর্মুলার কথা তিনি সেখানে লিখেছিলেন। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে তিনি কান কথা শুনেছেন। এবং ডেইলি স্টারে গত 15 বছর যেই পরিমাণ মিথ্যাচার হয়েছে সেগুলোর জন্য আমরা ডাটাবেজও তৈরি করেছি। সুতরাং মিথ্যাচার, মিথ্যা কথা, নোংরামো, এগুলো তো বাক স্বাধীনতার অংশের মধ্যে পড়ে না। সুতরাং আমি আপনাকে এরকম আরো অনেক উদাহরণের প্রোগ্রাম জুড়ে দিতে পারি। আমার এই যে রুমটা এই মুহূর্তে আমি আছি, আপনি আমার পিছনে বই দেখতে পাচ্ছেন তো, আমার পুরো ঘর জুড়ে এরকম শত শত বই আছে যেগুলো এই গত 15 বছরে আওয়ামী লীগের এগেইনস্টে লেখা হয়েছে। আমার একটা আলাদা সেকশন আছে, আওয়ামী লীগ বিরোধী সেকশন, যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা হয়েছে। এই যে আমার হাতের ডান দিকের একটা সেকশন আছে আওয়ামী লীগ বিরোধী, সেখানে শত শত বই, সেগুলো সবই আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং যার 80-85% বই আওয়ামী লীগ আমলে হয়েছে। জি নিঝুম ভাই, আমরা স্পষ্ট হয়েছে যে আপনি যে স্বাধীনতার কথা বলছেন বা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না গালাগালি, নোংরামি করা, তো একই অভিযোগে কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি, শহীদদের কটূক্তির অভিযোগে অনেকে গ্রেপ্তার করছে, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি 57 ধারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের অ্যাক্ট দেখেছি। তো আপনার যুক্তিতে আমি যদি একটু যা বুঝতে পারলাম যে আপনার যুক্তিতে এই ধরনের গ্রেপ্তারগুলো ঠিক আছে, কারণ এটা তো আসলে গালাগালি আর বাক স্বাধীনতা এক না, আমরা যদি এটা বুঝে থাকি। আচ্ছা, আমি একটা জিনিস এখন আমার কাছে রহস্য, যে লেখক যারা, তারা কেন সেলফ সেন্সরশিপে চলে গেলেন, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করছেন খুব সুন্দর, শুনতে খুব ভালোই লাগে, কিন্তু এটার আসলে মাঠ পর্যায়ে বাস্তবতা ছিল কিনা, বা যে সকল মানুষকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি তাদের সাথে কি করা হয়েছে। আপনি আমাকে দুটো উদাহরণ দেন তো একটু, তাহলে আমার মনে হয় আই নো যে আপনি নিশ্চয়ই একটা রেফারেন্সে, নিশ্চয়ই এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে প্রশ্নগুলো করছেন। আমাকে যদি আপনি দুটো স্পেসিফিক উদাহরণ দেন, তাহলে আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করাটা আমার জন্য সোজা হবে, সবাই বুঝতেও পারবে। উদাহরণ দেন আমাকে, যে ফেয়ার কমেন্টের কারণে, সমালোচনার কারণে গ্রেফতার হয়েছে, এরকম দুটো উদাহরণ। আমি সেটা উদাহরণ দিলে আপনি সেটাকে নিয়ে, সেই ব্যক্তিকে নিয়ে অনেকক্ষণ চর্চা করতে হবে। আমরা কার্টুনিস্ট কিশোরের কথা শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। নিঝুম ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি। দর্শক বন্ধুরা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো,
বোধহয় আমাদের কিছু একটা প্রবলেম হচ্ছে দর্শক বন্ধুগণ, আপনারা যদি আসাদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? আসাদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। নিজুম ভাই, আপনি যদি আমি দর্শক বন্ধুদের প্রশ্ন করেছিলাম, ওনারা বলছেন আমাকে শুনতে পাচ্ছেন। আমি নিজুম ভাইকে একটু ফোন করছি, ফোন করে কানেক্ট হচ্ছি। এটা মাঝে মাঝে প্রবলেম হয়। আমি যদি একটু ফোন করি তাকে, দর্শক বন্ধুগণ একটু সময় দেবেন। আমি চেষ্টা করছি তাকে কানেক্ট করার। আপনারা মন্তব্য করুন দর্শক বন্ধুগণ। নিজুম মজুমদার, তার কাছে অনেকগুলো প্রশ্ন আমাদের আছে। নো কানেকশন দেখাচ্ছে নিজুম মজুমদারের কাছ থেকে। তার বোধহয় ইন্টারনেট কানেকশনটি স্বল্প সময়ের জন্য আমরা হারিয়ে ফেলেছি। আর আমাদের অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা পাবো। বিশেষ করে বর্তমান পরিস্থিতি, আওয়ামী লীগের ব্যাপারটা বুঝতে চাইছিলাম নিজুম মজুমদার। তিনি তার জায়গা থেকে কিছু জিনিস ব্যাখ্যা করছিলেন। নিজুম মজুমদার ভাইকে আবার ডিসকানেক্ট হতে হয়েছে বোধহয়। তিনি আবার এসছেন। নিজুম ভাই, আসাদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পরিষ্কার আপনাকে শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, ওকে। আপনি শুনতে পাচ্ছেন না? আমি এখন শুনতে পাচ্ছি। সরি, এখন একটা কিছু হ্যাঁ, এটা হতেই পারে। আমরা দুজন দুই জায়গায় দীর্ঘ। আপনি আমাকে দুটো স্পেসিফিক উদাহরণ যদি দেন, আমি আপনাকে তখন বলতে পারবো। আমি যখন আপনাকে উদাহরণ দেব, তখন আমরা আলোচনাটা সেই ব্যক্তিতে ঢুকে যেতে হবে। আমরা কার্টুনিস্ট কিশোরের কথা বলতে পারি, আমরা এরকম অসংখ্য ব্যক্তির উদাহরণ দিতে পারি। কার্টুনিস্ট কিশোরের কথা যদি আপনি আমাকে বলেন, কার্টুনিস্ট কিশোরের কথাটা একটু আপনাকে ক্লারিফিকেশন আমি দেই। নিঝুম ভাই, আমি বুঝতে পারছি যে আপনি যখন আমি ব্যক্তিদের নাম বলবো, 10টা না, কিন্তু আপনাকে তো না এগুলোর উপরে বেস করি তো আপনি বলছেন যে বাক স্বাধীনতা ছিল না। কার্টুনিস্ট কিশোরের ব্যাপারটা একজন মানুষ যদি কার্টুন আঁকেন, কার্টুন আঁকা মানে হচ্ছে যে এটা একটা ক্যারেক্টার তৈরি করা। আপনি বলতে পারেন না উনি শেখ হাসিনা। আমি একটা কার্টুন দেখে আপনাকে বলতে পারি। আমি একইভাবে শার্লি আব্দোর উপরে যে খ্যাপাটা, এটা আসলে কোনোভাবেই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কার্টুনিস্ট কিশোর গত 1 বছর ধরে আমার বাবা এবং মাকে নিয়ে আমি দেখেছি। মানে এত ভয়ঙ্কর নোংরা। আমি আপনাকে একটু বলি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার বাবা এবং মাকে নিয়ে ও যে নোংরাতম কথাবার্তা বলেছে, এটাকে কি আপনি বাক স্বাধীনতা বলেন? বাংলাদেশে থাকা অবস্থাতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব, এবং তিনি পার কার্টুন প্রায় 10,000 20,000 করে স্বামীর থেকে টাকা পেতেন, সেগুলোর সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। উনি তো আসলে দেশপ্রেমের জন্য লেখেননি, উনি এগুলোর টাকা আমি আচ্ছা ধরে নিলাম যে টাকা উনি একটা আপনি এটা তার পারিশ্রমিক নিয়েছেন, এটাও কোনো অপরাধ না, নিতে পারেন তিনি। আমার কথা হচ্ছে, উনাকে কি এই বাক স্বাধীনতার জন্য ধরা হয়েছে নাকি ধরা হয়েছে অন্য কোনো কারণে? নিজম ভাই, আপনি একজন আইনজীবী মানুষ। আপনাকে যদি কেউ পে করে আপনার কাজের জন্য, আপনার কাজটাকে যদি কেউ পারিশ্রমিক দেয়, এটা তো অপরাধ না। দাবি করছেন, কিন্তু আসাদ ভাই উনি তো দাবি করেছেন উনি দেশপ্রেমিক, উনি দেশের জন্য করছেন, কিন্তু ওগুলো তো মিথ্যা কথা ছিল। হোক মিথ্যা কথা, এটা মানুষ ডিসাইড করবে। নিজম ভাই, আমি তো জানি তিনি কি করেন বা তিনি কাকে কাকে গালাগাল করছেন, এমনকি তাকে যারা নিয়ে গেছেন। আপনি আমাকে বলেন যে তাকে ধরা হয়েছে কেন? আমি মনে করি তার কার্টুনের জন্য ধরা হয়েছে। কোভিডের সময় তিনি বলা হচ্ছে যে গুজব ছড়িয়েছেন। যদি গুজব ছড়ানো, সেজন্য তো ভাই এই মাসের পর মাস এইভাবে জেলে রাখাটা সমর্থন করা যায় না। এই দুটো আলাদা জিনিস আসাদ ভাই, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, এখন আমরা মনে হয় একটা আলোচনা, একটা ফ্রেমে এসেছি। একটা হচ্ছে এই কোভিডের প্যান্ডামিকের সময় তিনি রীতিমতো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রীতিমতো মানে ঢাল নাই তলোয়ার নাই একটা রুমের মধ্যে তিনি খালি গুজব ছড়িয়েছেন, অথচ কিন্তু তিনি জানেনও না। গতকালকে আমি জানি না, আপনি নাফিস সারাফত নামে এক ভদ্রলোক তিনি ইন্টারভিউ দিয়েছেন, আপনি পারলে নাগরিক টিভি থেকে একটু দেখে নেবেন। একটা নিরীহ লোককে তিনি দিনের পর দিন মেন্টালি টর্চার করেছেন, দিনের পর দিন তিনি মিথ্যাচার করেছেন। এই ভদ্রলোক নিজেও কিন্তু আর্মিতে ছিলেন, সেনাবাহিনীতে, তিনি নৌবাহিনীতে ছিলেন। এখন কথা হচ্ছে যে এই যে তার জামিন হয়নি, এই যে তিনি জেলে ছিলেন, সেইটা নিয়ে আপনি আলাদা আলোচনা করতে পারেন। যে নিঝুম ভাই, আমি আপনাকে ফোকাস করতেছি। আমি দুঃখিত, আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিতে পারবো। ডিজিটাল নিরাপত্তা আইনে কি কি হয়েছে আপনি জানেন। আমি যখনই ব্যক্তির উদাহরণ দেন, আপনি আমাকে উদাহরণগুলো দেন, আপনি আমাকে উদাহরণ দেন, আমি এটা অ্যানসার করি আপনাকে। আমার মনে হয় আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আপনি বুঝবেন যে আমাদের আলোচনাটা ব্যক্তি কেন্দ্রিক না, আমাদের আরো অনেকগুলো টপিক বাকি আছে। আমরা যদি একটা ব্যক্তিতে পড়ে থাকি, সেটা মনে হয় আমাদের আসলে আলোচনা এটা
গুরুত্ব বহন করবে না। আমি যেটা বলতে চাই, আমি একটা রূপক হিসাবে আপনি যেহেতু নাম বলতে বলেছেন, আমি কার্টুনিস্ট কিশোরের কথা বলেছি। আমরা এমনও দেখেছি শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল তিনি শিক্ষকতা করতে গিয়ে সেখানে পোলাপানরা ভয়েস রেকর্ড করেছে, সেটা আপলোড করেছে, পুলিশ ধরে নিয়েছে, তিনি ধর্ম অবমাননা করেছেন। তারপরে তার সেই কল রেকর্ড মানে গোপনের রেকর্ড সেটা সবাই শোনার পরে দেখা গেল এখানে কোনো ধর্মের ব্যাপারে ছিল না। সাথে সাথে বাংলাদেশ সরকার সাথে